Assalamu alaikum, my dear learners and honorable viewers. Welcome to the English second paper online class of Karimganj Government Pilot Model High School. I am Mahbub Alam, head teacher, Karimganj Government Pilot Model High School, Karimganj, Kishorganj. My dear learners, I hope you are fine. Alhamdulillah, I am also fine. My dear learners, I am very glad to come here again to take an English class for the students of class 6 to 10 and vocational 9-10. My dear learners, without losing a single moment, I would like to start our class. Before starting our class, my dear learners, can you remember what did we discuss in our previous class? Very good. We discussed in our previous class the characteristics of sentence, the parts of the sentence and elements of the sentence. যদি একটা সেন্টেন্সে অর্থের পূর্ণতা এবং যথাযথ শৃঙ্খলা এবং প্রাসঙ্গিকতা না থাকে তাহলে এক গুচ্ছ শব্দকে আমরা একটু বাক্য বলতে পারি না। আমরা আলোচনা করেছিলাম আরও পার্টস অফ দ্য সেন্টেন্স। একটা বাক্যের দুটো অংশ থাকে প্রধানত, একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট। সাবজেক্ট হলো যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলি সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তার সবই হলো প্রিডিকেট। আমরা আরও আলোচনা করেছিলাম গত ক্লাসে এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স। বিভিন্ন এলিমেন্টস নিয়ে বাক্য গঠিত হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস হলো ভার্ব। আমরা আরেকটি স্ট্রাকচার পড়েছিলাম যে বাংলা ভাষা বাক্য গঠনের রীতি হলো কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া, আর ইংরেজি ভাষায় বাক্য গঠনের রীতি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে লার্নার্স, কোনো বাংলা বাক্যে ক্রিয়া নাও থাকতে পারে, সেই ক্রিয়া আমরা বাংলা ভাষায় ব্যবহার করি না সাধারণত। যেমন এই ক্রিয়াটা হলো হওয়া, হওয়া ক্রিয়াটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি না। যেমন তিনি একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক আমরা এইভাবেই বলি। তিনি হন একজন শিক্ষক আমরা এইভাবে কখনো বলি না। আমি হই একজন শিক্ষক এইভাবে বলি না। তুমি হও একজন ছাত্র এইভাবে বলি না। কাজে এই হওয়া ক্রিয়াটা উজ্জ্বল থাকে, কিন্তু ইংরেজিতে অনুবাদ করার সময় ঠিকই আমরা এই হওয়া ক্রিয়ার যে ইংরেজি এম ইজ আর, হ্যাঁ, এটা এইগুলো আমরা ব্যবহার করি। যেমন এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমাদেরকে করতে হবে হি ইজ এ টিচার। সো I want to say, if you are able to write a sentence in Bangla without verb, you will not be able to write a sentence in English without verb. So verb is called a most important elements of a sentence. My dear learners, can you guess what will be the topic of our today's class? Yes, the topic of our today's class will be verb. My dear learners, what is verb? A word that expresses an action, occurrence or a state of being in a sentence is called a verb. Verb হলো ক্রিয়া, কোনো বাক্যে কোনো কিছু হওয়া অথবা ঘটা বোঝায়। Now I am going to discuss about the kinds of verb. How many kinds of verb?
mainly verbs are of two kinds. They are finite verb and non-finite verb. What is finite verb? My dear learners, a verb that completes the speech of a sentence and which is limited by number and person of the subject and changes its form according to tense is called a finite non-finite verb. My dear learners, finite ভার্বটা হলো যে ভাব একটা বাক্যের বক্তব্য শেষ করে এবং সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করে তাকে বলে ফাইনাইট ভার্ব। যেমন ফর এক্সাম্পল, আই গো টু স্কুল। এখানে আই গো টু স্কুল, এই গো ভার্বটা এই বাক্যের বক্তব্য শেষ করে এবং সাবজেক্টের পরে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে গো হয়েছে, এখানে যদি আমি হি দেই, হি দিলে এই ভার্বের সাথে ইএস যোগ করতে হবে, হি গোজ টু স্কুল। মানে এখানে এই ভার্বটা পার্সন পরিবর্তনের সাথে সাথে এই ভার্বের রূপেরও পরিবর্তন হয়েছে। আর যদি আমি টেন্সের চিন্তা করি, যদি এভাবে বলি হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অতীত নির্দেশক যদি কোনো শব্দ থাকে তাহলে এই বাক্যটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল টেন্সের হবে। এবং এইখানে দেখো যে হি ওয়েন্ট টু স্কুল, ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ থাকার কারণে এই যে ভার্বটা টেন্সের পরিবর্তন হয়েছে। এই কারণে যে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্বটা হলো টেন্স এবং নাম্বার পার্সন অনুযায়ী এটা রূপের পরিবর্তন হয়। Now we are going to discuss about non-finite verb. What is non-finite verb? My dear learners, a verb that does not complete the speech of a sentence and which is not limited by number and person of the subject and does not change its form according to tense is called non-finite verb. My dear learners, non-finite ভার্বটা হলো যে ভার্ব বাক্যের বক্তব্য শেষ করে না এবং সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী এর রূপের পরিবর্তন করে না বা হয় না, তাকে বলে নন-ফাইনাইট ভার্ব। যেমন I want to go to school, দেখো এখানে যদি হি দেই, এখানে I want to go to school, এখানে টু গো হলো নন ফাইনাইট ভার্ব, নন-ফাইনাইট ভার্ব। আর এখানে যদি আমি আয়ের স্থলে হি দেই তাহলে এই ভার্বের সাথে এস যোগ হবে, কিন্তু এই টু গো যে ভার্ব, এই গো ভার্বের কোনো পরিবর্তন হবে না। আবার যদি টেন্সের দিকে আমি নজর দিই, হি ওয়ান্টেড টু গো টু স্কুল, দেখো এখানে ওয়ান্টেড টু গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে ওয়ান্টেড ফার্স্ট ফর্ম হয়েছে, ফার্স্ট টেন্স হয়েছে, তবুও কিন্তু এই টু গো ঠিকই আছে। এর মানে যে ভার্ব বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না তাকে বলে non-finite verb. My dear learners, now we are going to discuss about classification of finite verb. How many kinds of finite verb? Finite verbs are of two kinds: principal verb
and auxiliary verbs. What is principal verb? A verb that expresses its meaning without the help of any other verb is called principal verb. যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। যেমন এই যে এই বাক্যেই দেখো, হি ওয়ান্টস টু গো, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। এখানে প্লে ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। আর another part is auxiliary verb. What is auxiliary verb? A verb that helps a principal verb in expressing its meaning in accordance with tense, voice or mood is called an auxiliary verb. যেমন he is playing football, he is playing football. Here is হলো কি auxiliary verb, is auxiliary verb হিসেবে প্লে ভার্বটাকে সাহায্য করেছে, করে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত হতে সাহায্য করেছে। তাই আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব বুঝলাম। যে অক্সিলারি ভার্ব, হাউ মেনি কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব? দেয়ার আর ফার্স্টলি auxiliary verb are of two kinds. They are primary auxiliary and modal auxiliary. Primary auxiliary যেটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, আর মডাল অক্সিলারি যেটা সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী এটার অন্য কোনো রূপ নেই, পরিবর্তন নেই, এটার একটা রূপই। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটা ধরন আছে, এটার তিন ভাগে ভাগ করা হয়েছে। টু ডো, টু ডো, টু বি, টু হ্যাভ। টু ডো ভার্ব তিনটা, ডো, ডাজ, ডিড। টু বি ছয়টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। টু হ্যাভ তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল অক্সিলারিজ 13টি, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, ওয়াট টু, ইউজ টু। 13টি। সর্বমোট আমরা এখানে অক্সিলারি ভার্ব পেলাম কয়টি? 25টি। 3, 6, 9, 9, 3, 12, 12, 13, 25। 25টি আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব যাই বলো আমরা পেলাম। এই অক্সিলারি ভার্বগুলোই কিন্তু বিভিন্ন টেন্সের গঠনে আমরা পাই, ব্যবহার করি, ভয়েস চেঞ্জিংয়ে ব্যবহার করি, মুড গঠনে ব্যবহার করি, কোনো বাক্যকে নেগেটিভ করার সময় ব্যবহার করি, ইন্টারোগেটিভ করার সময়ও এই অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করি। কাজে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে। মাই ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু ডিসকাস হাউ মেনি কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব are of two kinds. They are transitive verb and intransitive verb. What is transitive verb? The verb whose action is not limited by subject, অথবা the verb whose action is not limited to the subject alone but passes over to the some other words is called transitive verb. মানে যে ভার্ব, ট্রানজিটিভ ভার্বটা হলো যে ভার্বটা সংক্ষেপে এইভাবে বলা যায় যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। যেমন আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি। এইখানে লাভ হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার কর্ম আছে, অবজেক্ট
আছে ইউ। অনেক সময় ক্রিয়াকে দুটি অবজেক্ট গ্রহণ করতে হয়, যেমন আই টিচ ইউ ইংলিশ, আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাদিগকে ইংরেজি পড়াই। এখানে এই টিচ ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব এবং এই টিচ ভার্বটি দুটি অবজেক্ট গ্রহণ করেছে, এটা হলো ইউ, ইংলিশও একটা অবজেক্ট আর ইউ একটি অবজেক্ট। এখন কোনটা কোন ধরনের অবজেক্ট? ক্রিয়াকে যদি তুমি কি বা হোয়াট দ্বারা প্রশ্ন করো, যে উত্তর আসে সেটা হলো বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্মও বলা হয়। আর ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে যে উত্তর আসে সেটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম ও বলা হয়। তাহলে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাই সেটা হলো অবজেক্ট। লার্নার্স, আশা করি তুমি তোমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছ। নাও we are going to discuss about intransitive verb. What is intransitive verb? The verb whose action is limited to the subject alone is called intransitive verb. যে ভার্বের কাজটা শুধু সাবজেক্ট দ্বারা নির্ধারিত বা নিয়ন্ত্রিত তাকে বলে ইন্ট্রানজিটিভ ভার্ব। আরও পরিষ্কার করতে হলে বলা যায় যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলে ইন্ট্রানজিটিভ ভার্ব। যেমন হি লাভস, সে হাসে। এখানে ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে কোনো উত্তর আসবে না, বিদায় লাভ সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। মাই ডিয়ার লার্নার্স, now we are going to discuss about some transitive verb. Cognate verb. Cognate verb হলো নিজন্ত ক্রিয়া। নিজন্ত ক্রিয়া এটা কি? Cognate verb হলো যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব সমজাতীয় বা সমার্থক কোনো অবজেক্ট গ্রহণ করে ট্রানজিটিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলে কগনেট ভার্ব। যেমন হি ran a race, he ran a race। এই যে ran এই ভার্ব ইন্ট্রানজিটিভ, এটা সমজাতীয় বা সমার্থক আর একটা অবজেক্ট গ্রহণ করে এটা ট্রানজিটিভে পরিণত হয়েছে, বিধায় এটা ট্রানজিটিভ ভার্ব। ভার্বের এটার নাম হলো কগনেট ভার্ব, সিওজি, কগনেট ভার্ব। আর এর রেস হলো কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। এরকম আরো অনেক বাক্য আছে, যেমন হি ফট এ ফাইট। মাই ডিয়ার লার্নার্স, আমরা এখন আলোচনা করব রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে। রিফ্লেক্সিভ ভার্ব হলো আত্মবাচক ক্রিয়া। আত্মবাচক ক্রিয়া যখন কোনো ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় তখন তাকে বলে রিফ্লেক্সিভ ভার্ব বা আত্মবাচক ক্রিয়া। যেমন হি কিল্ড হিমসেলফ। এখানে এই কিল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, বিধায় এই কিল ভার্বটা হলো রিফ্লেক্সিভ ভার্ব এবং ওই যে অবজেক্টটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। ফেক্টিটিভ ভার্ব, ফেক্টিটিভ ভার্ব হলো সম্পূরক ক্রিয়া। ফেক্টিটিভ ভার্ব হলো সম্পূরক ক্রিয়া। এটা কি? যখন কোনো ট্রানজিটিভ ভার্বের, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, কিন্তু
যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটি অবজেক্টকে গ্রহণ করতে হয় বা কমপ্লিমেন্টকে গ্রহণ করতে হয় তাকে বলে ফেক্টিটিভ ভার্ব। যেমন দে ইলেক্টেড হিম মেম্বার। দেখো হিম একটা অবজেক্ট আছে ইলেক্ট ভার্বের, থাকার পরও তারা তাকে নির্বাচিত করেছিল। কি নির্বাচিত করেছিল? একটা চাহিদা থেকে যায়, কাজে পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য তাকে আরেকটা কমপ্লিমেন্ট নিতে হয়েছে, যেটা মেম্বার। এই মেম্বারটা হলো ফেক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আর ইলেক্ট হলো ফেক্টিটিভ ভার্ব। তাহলে আমরা ফেক্টিটিভ ভার্ব কাকে বলে আমরা বুঝলাম যে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটা কমপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, সেই ভার্বকে বলে ফেক্টিটিভ ভার্ব। এরকম আরও অনেক ভার্ব আছে, যেমন ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এগুলো হলো ফেক্টিটিভ ভার্ব। My dear learners, now I am going to discuss about prepositional verb, সম্বন্ধ স্থাপক ক্রিয়া। সম্বন্ধ স্থাপক ক্রিয়া, সম্বন্ধ স্থাপক ক্রিয়া কিছু যখন কোনো ইন্টেন্সিটিভ ভার্ব এর আগে অথবা পরে প্রিপোজিশন ব্যবহার করে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলে প্রেপোজিশনাল ভার্ব। যেমন লাফ এট দ্য পুয়ার, ডোন্ট লাফ এট দ্য পুয়ার। এখানে এবং এই যে প্রিপোজিশনাল ভার্বের অর্থেরও অনেক সময় পরিবর্তন করে। যেমন এই যে লাফেট, লাফেট তো হাসা, কিন্তু এখানে লাফেট তো বিদ্রুপ করো না, হ্যাঁ, দরিদ্রদিকে বিদ্রুপ করো না। তো এই প্রিপোজিশনাল ভার্ব সম্পর্কে আমরা জানলাম। এরপর হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া কাকে বলে? যখন কোনো ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজটা সম্পন্ন করায়, তখন সেই ভার্বকে বলে সেই ভার্বকে বলে কি? পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। এই ক্রিয়ার সাবজেক্ট নিজে কাজ করে না, অপরকে দিয়ে করা। যেমন আই SHOW, I show you a video. I show you a video. আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, আমি দেখবো না। কিন্তু এইখানে ওই যে আমি হলাম এই প্রযোজক ক্রিয়া। আমি যে শোটা হলো প্রযোজক ক্রিয়া, শোটা হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এমন অনেক ভার্ব আছে, যেমন সি নিজে দেখা, কিন্তু শো অর্থ অপরকে দেখানো। ইট অর্থ নিজে খাওয়া, কিন্তু ফিড অর্থ অপরকে খাওয়ানো। নো নিজে জানা, আর অপরকে জানানো হলো ইনফর্ম। এরকম কিছু স্বতন্ত্র রূপ আছে পজিটিভ ভার্বের। আবার যেগুলোর এরকম রূপ নেই, সেগুলোকে আমরা এগুলোর পূর্বে আমরা মেক, গেট, হ্যাভ, কজ এগুলো বসিয়ে আমরা পজিটিভে রূপান্তর করি। মাই ডিয়ার লার্নার্স, আরও কিছু ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। যেমন লিঙ্কিং ভার্ব, সংযোগকারী ক্রিয়া। এটা কি? লিঙ্কিং ভার্ব, যে ভার্বটা হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা কি করেছে জানো? ইজের পরে যে অংশটা আছে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হলো কমপ্লিমেন্ট। যখন কোনো ভার্ব তার কমপ্লিমেন্ট হিসেবে যে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে এটাকে সাবজেক্টের সাথে সংযোগ করে, তখন সেইগুলোকে বলে লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা আসি কোয়াজিপেসিভ ভার্ব। কোয়াজিপেসিভ ভার্ব কোনটা? কোয়াজি মানে হাফ বা অর্ধেক, পেসিভ অর্ধেক পেসিভ মানে কর্মবাচ্যের ক্রিয়া। কর্মবাচ্যের ক্রিয়া, এটা আকারে দেখতে
অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে পেসিভ, এই কারণে এটাকে বলা হয় কোয়াজি পেসিভ ভার্ব। যেমন রাইস সেলস চিপ, চাউল সস্তায় বিক্রি হয়, বাক্যের অর্থটা পেসিভের, কিন্তু এইখানে দৃশ্যমান হলো ভার্বটা অ্যাক্টিভের। কারণ আমরা জানি যে পেসিভ বই যে সর্বদাই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, কিন্তু এখানে ভার্ব অ্যাক্টিভের। ইম্পার্সোনাল ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব কাকে বলে? যে ভার্বের সাবজেক্ট ইট হয়, যে ভার্বের সাবজেক্ট ইট হয় সেগুলিকে আমরা বলবো ইম্পার্সোনাল ভার্ব। যেমন ইট ইজ ভেরি হট টুডে, এখানে যে এই ইটটা আছে, ইজ আছে, ইজের সাবজেক্টটি ইট, যে সকল ভার্বের সাবজেক্ট ইট হবে সেই সকল ভার্বকে আমরা বলবো ইম্পার্সোনাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব, আরেক প্রকার ভার্ব হলো রিসিপ্রোকাল ভার্ব। এটা কি? রিসিপ্রোকাল হলো পারস্পরিক ক্রিয়া। রিসিপ্রোকাল ভার্ব পারস্পরিক ক্রিয়া। কোনো ভার্বের অবজেক্ট যদি রিসিপ্রোকাল প্রনাউন হয় তাহলে তাকে আমরা বলবো রিসিপ্রোকাল ভার্ব। যেমন আঙ্গুর অ্যান্ড আঙ্গুরা লাভ ইচ আদার। এই যে ইচ, আঙ্গুর এবং আঙ্গুরা পরস্পরকে ভালোবাসে, এই এরকম ইচ আদার, ওয়ান অ্যান আদার, এগুলো হলো রিসিপ্রোকাল প্রনাউন। তো রিসিপ্রোকাল প্রনাউন যদি কোনো ভার্বের অবজেক্ট হিসাবে থাকে তখন এই ভার্বকে আমরা বলবো রিসিপ্রোকাল ভার্ব। তাহলে এখানে এই যে লাভটা হলো এখানে রিসিপ্রোকাল ভার্ব। মাই ডিয়ার লার্নার্স, নাও we are going to discuss about non-finite verb. How many kinds of non-finite verb? There are 3 kinds: infinitive, gerund, participle. Infinitive, gerund, participle. Infinitive কি? টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। এই যে টু স্কুল, এই যে বাক্যটা, এই বাক্যর মধ্যে টু গো হলো ইনফিনিটিভ, টু গো হলো ইনফিনিটিভ। আবার এই বাংলায় তেযুক্ত ক্রিয়ার আগে টু বসে। হ্যাঁ, তা অনেক সময় এই ইনফিনিটিভের টু উজ্জ্বল থাকে, ওটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। যেমন সাধারণত মডেল অক্সিলারিজের পরে টু বসে না, অথবা লেট হিম গো, এখানে বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, হি উইল কাম, এখানে বেয়ার ইনফিনিটিভ। ওকে, এরপরে হলো মাই ডিয়ার লার্নার জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হলো আইএনজি ভার্বের আইএনজি ফর্ম যখন একই সাথে ভার্বও নাউনের কাজ করে, ভার্বও নাউনের কাজ করে তখন তাকে বলে জিরান্ড। যেমন একটা এক্সাম্পল দেখো, ওয়াকিং ইজ গুড ফর ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, ওয়াক ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা একই সাথে ওয়াক একটা ভার্বও এবং এটা একটা নামও প্রকাশ করছে, যে হাঁটা। হাঁটা একটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা একই সাথে ভার্ব নাউনের কাজ করেছে বিধায় এটার নাম হলো, এটা হলো জিরান্ড। মাই ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল হলো ভার্বের এমন একটা রূপ যেটা মানে একই সাথে electricity problem, but I will finish my class. My dear learners, আমরা আলোচনা করেছিলাম যে পার্টিসিপল কি।
পার্টিসিপল হলো ভার্বের যে রূপ একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলে পার্টিসিপল। তো পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের আইএনজি ফর্ম বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই সো হিম প্লেইং, প্লেইং ফুটবল, ফুটবল। এখানে প্লেইং এটা একটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজও করেছে। যেমন হিমের এই যে অবজেক্ট, এই হিমের অবস্থা প্রকাশ করেছে, কাজেই প্লেইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাছাড়া তুমি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলে সেখানে যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সেটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ দিতে পারো। My dear learners, now I am discussing about past participle. Past participle কি? পাস্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল। যেমন উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। এখানে পলিউটেড এইটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, ওই ভার্বটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। পলিউটেড ওয়াটার ওই নাউনকে কোয়ালিফাই করেছে। তাছাড়াও তোমরা যে কোনো পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিয়ে যদি ওই ভার্বটাকে বলে যে ওইটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ, তাহলে ওকে। মাই ডিয়ার লার্নার্স, নাও আই এম ডিসকাসিং অ্যাবাউট পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে যখন একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলে পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ফিনিশড দ্য SSC exam we started our school. আমরা এসএসসি পরীক্ষা শেষ করে আমরা স্কুল শুরু করেছিলাম। ওই যে হ্যাভিং ফিনিশড, এই হ্যাভিং ফিনিশড হলো পারফেক্ট পার্টিসিপল। ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর আগে হ্যাভিং বসে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়েছে। অতীতে দুইটা কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত বেশি সময় ধরে করা হয় সেটার জন্য পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই নন ফাইনাইট ভার্বের শ্রেণীবিভাগ সম্পর্কে ভালো জানতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরেকটি ভার্ব নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করব। সে ভার্বটা হল কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব কি? কনজুগেশন অফ ভার্ব কি? ভার্বের মূল রূপ থেকে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এর রূপান্তরকেই কনজুগেশন অফ ভার্ব বলে। এই কনজুগেশন অফ ভার্বের রীতি অনুযায়ী ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হলো স্ট্রং অর ইররেগুলার ভার্ব, আর এক প্রকার হলো উইক অর রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব, উইক ভার্ব অর রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব কাকে বলে? স্ট্রং ভার্ব হলো যে সমস্ত ভার্বের ভিতরের ভাওয়েল পরিবর্তন করে অথবা শেষে এন বা এনি যোগ করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করা হয়, সেগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। যেমন নো, নিউ, নোন। আর উইক ভার্ব হলো যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি, টি ইত্যাদি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, সেগুলোকে বলা হয় উইক ভার্ব অর রেগুলার ভার্ব। যেমন ওয়াক, এটার ফার্স্ট ফর্ম হলো ইডি, ওয়াক, ফার্স্ট পার্টিসিপল হলো। আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে
সব সময়ের জন্যই বলবো প্রতিদিন যেন তুমি 10টি করে ভার্ব, এইরকম কনজুগেশন অফ ভার্ব শিখো তোমরা। মাই ডিয়ার লার্নার্স, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।